সবাইকে স্বাগতম। এবং আজকে আমাদের ডিসকাশনে গেস্ট হচ্ছেন গাজী মিশকাত মাহবুব ভাইয়া। তো ফার্স্ট অফ অল ভাইয়া, আপনাকে অনেক থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। তো কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা মিটিং এ আমাকে স্বাগত জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো ভাইয়া, ফার্স্টে আপনার ইন্ট্রোডাকশনটা একটু আমাদের ভিউয়ারদের জন্য আহ, দিলে ভালো হয়। আমি ফার্স্টে জানতে চাইবো আপনার ইন্ট্রোডাকশনটা, যে আপনি কারেন্টলি কি স্ট্যাটাসে আছেন, লেখাপড়া কোথায় করতেছেন, কোন ইউনিভার্সিটি, সাবজেক্ট। হ্যাঁ, আমি বেসিক্যালি বাংলাদেশ থেকে নর্দার্ন ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইন ইঞ্জিনিয়ারিং পড়ে শেষ করছি 2015 সালে। সেখান থেকে বের হয়ে আমি জবে অ্যাপ্লাই করি এবং প্রথমে কিছুদিন ল্যাব টেকনিশিয়ান হিসেবে জব করি। সেটা 1 বছর, এবং এরপরে আমি ফেব্রিক ওয়ার্ল্ডে মার্চেন্ডাইজার হিসেবে জয়েন করি, ফেব্রিক মার্চেন্ডাইজার হিসেবে। সেখানে আমি এখানে 2017 থেকে 2024 এই লং টাইম সেখানে আমি চাকরি করেছি। আমার লাস্ট যে ডেজিগনেশন ছিল মার্চেন্ডাইজিং ম্যানেজার। সেখানে আমি সেটা ফেব্রিক সাপ্লাই কোম্পানি, তাদের সাথে আমি মিডলম্যান ছিলাম বাংলাদেশের গার্মেন্টস গুলোর সাথে। এবং সেখানে আমি কমিশন পার্টনারও ছিলাম। আর জি। চাকরি থাকা অবস্থায় আমি বাকুতে উম, আবেদন করি, আজারবাইজানে, বাকু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে মাস্টার্সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। এবং সেখানে আলহামদুলিল্লাহ আমি চান্স পেয়ে যাই। 2024 আমি এখানে চলে আসি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ জয়েন করার জন্য। আমার এখন লাস্ট ইয়ার চলতেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এই জুনে আহ, শেষ হবে ইনশাল্লাহ। উম, তাহলে ভাইয়া, আপনার বাংলাদেশে থাকা অবস্থায় তো একটা সেটেল চাকরি ছিল, তো সেই ক্ষেত্রে একটা স্টেবল জব রেখে বাইরে পড়াশোনার চিন্তা ভাবনা কিভাবে আসলো? আর দ্বিতীয় হচ্ছে, আপনার হলো আজারবাইজান চুজ করার কারণটা কি? অ্যাকচুয়ালি আমার আজারবাইজান চুজ করার সেটেল চাকরি ছিল, ঠিক আছে। আমি দীর্ঘদিন যাবত আমার খুব ইচ্ছা ছিল আমি দেশের বাইরে পড়াশোনা করব এবং স্কলারশিপে পড়াশোনা করব। আমি জি। তাই প্রথম থেকেই চেষ্টা করে আসছিলাম আজারবাইজান, তুরস্ক, ইউরেশিয়ান যে কান্ট্রিগুলো আছে সেখানে আমি ফ্রম দ্য বিগিনিং চেষ্টা করে আসতেছিলাম। বিভিন্নভাবে চেষ্টা করেছি। আসলে স্কলারশিপটা তো একটা ভাগ্যের ব্যাপার। আর এখানে যতটুকু হচ্ছে কোয়ালিফিকেশন দরকার, ততটুকু ভাগ্যও দরকার। আর জি। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা প্রপার অবশ্যই। গাইডলাইন দরকার। যখন প্রপার গাইডলাইন পাওয়া যায় তখন আগানো যায়। পড়াশোনা চাকরি করা অবস্থায় আমার এক ফ্রেন্ড গত সেমিস্টারে ওখান থেকে পড়ে চলে গেছে। সে আমাকে সে আমাকে প্রপার গাইডলাইন দেয় আর কি, যে কিভাবে স্কলারশিপটা পাওয়া যেতে পারে, কিভাবে পড়াশোনা করলে কি ধরনের কোশ্চেন আসতে পারে, আর কতটুকু ইজিয়ার হতে পারে, এবং এই দেশটা কেমন, ব্যয়বহুল, এবং এদের ওয়েদার সম্পর্কে আমি আগে থেকে ধারণা ছিল। আমি তার সাথে কমিউনিকেট করেই আমি এটা সিদ্ধান্ত নেই, এবং আফটার অল আল্লাহর ইচ্ছা আমি এটা পাই। জি। তাহলে ভাই, এখানে আপনার স্কলারশিপে আসা, এখানে অ্যাপ্লিকেশন করা বা ইউনিভার্সিটি সম্পর্কে, এটা কি আপনার ফ্রেন্ডের মাধ্যমে জানা? মানে কোন সোর্সে এটা আপনি হলো অ্যাকচুয়াল স্কলারশিপটা সম্পর্কে জানলেন? স্কলারশিপটা আসলে আমি প্রথম থেকেই বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করতাম। সেটা হচ্ছে ইরাসমাস মুন্ডুসেও করেছি। বিশেষ করে আমাদের জি। ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি, দুইটা মিনিস্ট্রি বৃত্তি সম্পর্কে সার্কুলার দেয়। এটা যারা পড়াশোনা করে, যারা করতে চায় বাইরে, যারা খোঁজ খবর রাখে। আমি গত কিছুদিন আগেও ব্রুনাই স্কলারশিপের একটা দেখলাম, এই সার্কুলার দেখলাম তো। জি। উ, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সার্কুলার গুলো দেয়, শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে সার্কুলার দিলে ওখান থেকে আসা আরো, আমার কাছে মনে হয় যে সেটা আরো অথেন্টিক, সেটা অথেন্টিক ওয়ে। হুম। জি। তো এখানে ভাইয়া, স্কলারশিপের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে আপনি স্টার্ট করছিলেন? অ্যাপ্লিকেশন প্রসেসটা কিরকম ছিল আপনার জন্য? না, আমার জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা অ্যাকচুয়ালি আমাদের এডুকেশন মিনিস্ট্রিতে এটা সার্কুলার হয়েছিল, কিন্তু এটা হুম। আমি প্রথমে দেখি নাই। আমি সরাসরি অনলাইনে আবেদন করছি, এবং এন্ড অফ দ্য টাইমে আমি এদেরকে মেইল করেছিলাম, এদের ফরেন মিনিস্ট্রিতে, যে আমাদের দেশে তো আপনাদের নাই, এম্বাসি নাই, আমি কিভাবে আপনার সাথে কমিউনিকেট করব। তখন তারা একটা অনলাইন ভাইবার ব্যবস্থা করে আমার জন্য।
আমি অনলাইন ভাইবা দিই এবং আমাকে অন অ্যারাইভাল ভিসা বলে, এটাকে অন অ্যারাইভাল ভিসা বলে। এদেশে এয়ারপোর্টে আসলে তারপরে ভিসাটা দেয়, কিন্তু এটা সম্প্রতি বন্ধ করে দিছে। এখন আমাদের আসতে হলে এডুকেশন মিনিস্ট্রির আন্ডারেই হুম কাগজপত্র জমা দিয়ে তারপরে আসতে হবে। এখন যদি কেউ চায় যে আমি এই স্কলারশিপটা হুম। অনলাইন পোর্টালেও আবেদন করতে হবে, প্লাস আমাদের এডুকেশন মন্ত্রণালয়ে তার সমস্ত কাগজপত্র, সত্যায়িত কপি এবং সিভি এবং পুলিশ ক্লিয়ারেন্স যুক্তিযুক্ত যে কাগজগুলো লাগে এগুলো দিয়ে আসতে হবে এবং আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। যাবতীয় ডকুমেন্ট সহ আর কি। কারণ যেহেতু ভাই আপনার আর আমার, আমি তো এখানে মেডিকেল প্রোগ্রামে, বাট আমাদের স্কলারশিপ ইয়ারটা সেম, 2024 ব্যাচ। তো সেই সময় আমিও যখন বিভিন্ন সোর্স ঘাটাঘাটি করলাম, ওখানে স্পেসিফিকলি কিছু ক্লজ মেনশন করা আছে যে আজারবাইজান রিলেটেড অথরিটি থেকে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে, নমিনেট পার্সন যেটাকে উল্লেখ করা হয়েছে এখানে। বাট আমাদের এডুকেশন মিনিস্ট্রি সার্কুলার করে তারা কিন্তু এটা মেনশন করেনি যে কাদের আন্ডারে এটা স্কলারশিপ অপারেট হইছে। এটা অবশ্য একটা এবছর আমাদের এবছর হুম, আমি যেটা জানি, এবছর আমাদের ইউনুস গভর্নমেন্ট ফর্ম করার পরে, ডক্টর ইউনুস গভর্নমেন্ট ফর্ম করার পরে আজারবাইজান কনসুলেট অফিস নতুন ওপেন আছে বাংলাদেশ, ঢাকাতে। সেখানে তারা জি যোগাযোগ করতে পারে, সেখান থেকে নথি উম, সত্যায়িত করে তারপরে এডুকেশন মিনিস্ট্রিতে যেতে হবে তাদেরকে। জি, এটা একটা আর কি ভালো কাজ হয়েছে। যারা ইভেন অনেক স্টুডেন্ট আমি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে সেলফ ফান্ডেড এর জন্য, বাট এই ভিসা জটিলতার কারণে অনেকে আর কি আগ্রহ দেখায়নি। ভাইয়া আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে আপনার এই আহ, বাকু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এটা সিলেকশন করা, বা আপনার এই সাবজেক্ট সিলেকশনের এটা সিলেক্ট করলেন কিভাবে? মানে যে বাকুতে আপনি এই সাবজেক্ট নিয়ে স্পেসিফিক লেখাপড়া করতে যাচ্ছেন, ডিগ্রি কমপ্লিট করতে যাচ্ছেন, এটা চুজ করা কিভাবে? বাকু ইঞ্জিনিয়ারিং আমার এখানে চুজ করা হচ্ছে এই কারণে, আজারবাইজানের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একটাই, ওদের একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, একটা মেডিকেল ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে একটাই বাকু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইয়েস। এবং বাকু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এদের ভ্যালুয়েবল সাবজেক্ট হচ্ছে দুইটা। প্রত্যেকটা ইউনিভার্সিটি কিছু ভ্যালুয়েবল সাবজেক্ট থাকে। এদের ভ্যালুয়েবল সাবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর এটা বাকু শহরের ঠিক মাঝখানে হুম না, হুম শহর থেকে একটু শহরতলিতে, শহর থেকে একটু সাইডে, যার কারণে পড়াশোনার পরিবেশটা অনেক সুন্দর। আর ক্যাম্পাসটা অনেক বড়, অনেক বড় ক্যাম্পাস। ভালো ফ্যাকাল্টি এরা মেনটেন করে। আহ, আমাদের ফরেন কিছু ফ্যাকাল্টিও আছে যারা আমাদের ক্লাস জি নেয়। ওভারঅল চিন্তা ভাবনা করে আমি বাকু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেই আবেদন করেছিলাম। জি। তাহলে ভাই আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ইউনিভার্সিটি বাকুতে, বা যে জায়গায় আছেন ওই জায়গা থাকা ফেসিলিটিস, এটা কিরকম এক্সপার্ট? সত্য কথা বলতে কি, আমি যখন 24 সালে এসেছিলাম তখন একটু সমস্যা হচ্ছিল, কারণ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে বাজার একটু দূরে ছিল। কিন্তু সম্প্রতি ইউনিভার্সিটির গেটেই সুপার মার্কেট ওপেন হয়েছে। আর এছাড়া আর কোনো অসুবিধা আমি এখানে ফেস করতেছি না। আর সুবিধা হচ্ছে, আমাদের দেশ থেকে কেউ যদি এসে বাকু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে চায়, মানে কোনো ছেলে যদি চিন্তা করে যে আমি প্রাইভেটে পড়বো, প্রাইভেটে পড়ার থেকে এদেশে এসে এদেশের একটা বাকু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, তো একটা গভর্নমেন্ট সার্টিফিকেট হলো, প্লাস তার হুম বিদেশে পড়ার একটা অভিজ্ঞতা হলো, সবকিছু মিলিয়ে সে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করে যেতে পারবে। হুম এবং সেটা আমাদের বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ার চেয়েও কম খরচে সে পারবে। এবং ফরেন স্টুডেন্ট এখানে তাহলে ভাই পাকিস্তানি, এখানে নেপালি, তারপরে সোমালিয়ান, সুডানি, পৃথিবীর হুম বিভিন্ন দেশ থেকে, সাউথ এশিয়ান এবং সেন্ট্রাল এশিয়া এবং আফ্রিকান, বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা এসে পড়াশোনা করতেছে এবং এরা ভালো ভালো জায়গায় চাকরিতেও চলে যাচ্ছে। তাহলে ভাই যেহেতু ফরেন স্টুডেন্টদের বিষয়টা আপনি মেনশন করলেন, এখানে স্টুডেন্ট পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের রিজনেরও নেপাল, যেটা মেনশন করলেন আপনার থ্রুতে আমি আরেকজনের সাথেও জানতে পারলাম। তো ফরেন স্টুডেন্টদের সাথে কমিউনিকেশনটা কিরকম একজন আরেকজনের সাথে? আর লোকাল যেহেতু ফরেন হস্টেলে থাকা স্টুডেন্ট, হচ্ছে ডরমিটরি, সেখানে আজারবাইজান ন্যাশনালও আছে, ফরেনারও আছে, তো এখানে
কোনো কি হয় किना বা থাকাটা কি স্টেবল কিনা সুইটেবল কিনা, নাকি এর বাকু থেকে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অ্যাকোমোডেশন ইউনিভার্সিটির ভালো? ডরমেটরি ম্যানেজমেন্ট সবসময় একটা জিনিস মেনটেন করে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটু ইন্টারন্যাশনাল ভাবেই ট্রিট করে, আর ফরেনদের ফরেন ভাবেই ট্রিট করে। ওনারা, আমি যেটা খেয়াল করেছি, এটা ইন্টারনাল, জি। কিন্তু মানে এটা ফ্ল্যাশ করে না তারা। আহ, বিশেষ করে উম, অঞ্চল ভেদে মানুষের সংস্কৃতির কিছু একটা বৈষম্য থাকে। তো সেক্ষেত্রে আমাদের সাউথ এশিয়ান সংস্কৃতি একরকম হুম। অনেকটাই, কালচারাল কালচারটা অনেকটাই একরকম, আর হচ্ছে হুম। হ্যাঁ, সিমিলারিটি। আফ্রিকান কালচার একরকম। তো তারা তারা এটা মেনটেন করে যে সাউথ এশিয়ানদেরকে সাউথ এশিয়ানের সাথে রাখার চেষ্টা করে, আর ইয়েদেরকে আফ্রিকানদেরকে আফ্রিকানদের সাথে রাখার চেষ্টা করে। এবং কমিউনিকেশন হচ্ছে, আমরা তো ইন্টারন্যাশনাল অলওয়েজ আমরা ইংলিশে কমিউনিকেট করি। আর যারা ব্যাচেলরে আসে, ব্যাচেলরদের জন্য তো ফাউন্ডেশন কোর্স অফার করা হয়, ফাউন্ডেশনে তারা ভালোই আজারবাইজানি শিখে ফেলে। আর হুম। আজারবাইজানি ভাষাটা হচ্ছে টার্কিশ হুম। ভাষার সাথে এদের অনেকটা সিমিলারিটি আছে। এই একটা ভাষা শেখার কারণে তারা এখানে ভালোভাবে মুভ করতে পারে। আমি ফরেন স্টুডেন্ট যাদেরকে দেখেছি, আহ, আমার রুমমেট আছে হুম। এবং অন্যান্য যারা এখানে ব্যাচেলর এসে করছে, তারা তো ফাউন্ডেশন করা, যার কারণে তাদের কাছে খুব ভাষাটা খুব মানে কঠিন না, এবং তারা সহজে আজারবাইজানিদের সাথেও মিশতে পারে, আবার ইন্টারন্যাশনালদের সাথেও মিশতে পারে। ভাষা এখানে কোনো ব্যারিয়ার হিসেবে কোনো কাজ কাজ করে না। ভাষা এখানে বড় কোনো তাহলে বাধা নয়। আমি যেটা ফেস করেছি, কোনো ভাষা বড় কোনো বাধা হিসেবে আমি দেখি নাই। এখানে ভাইয়া তাহলে এবং খুবই আপনার মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি বললে চলে। হ্যাঁ, ফ্রেন্ডলি, এটা আমিও অ্যাকসেপ্ট করি অ্যাকচুয়ালি। এই লোকেরা অনেক ফ্রেন্ডলি হয়, অনেক ফ্রেন্ডলি নেচারের। এবং তারাও করে অ্যাটলিস্ট, যদি আমি পার্সোনালি বলতে পারি, কিছু ব্যক্তি আছে এখানে যখন নতুন নতুন আমরা আসি, তখন তারা বেসিক্যালি ভাষা জানে না, ইংলিশটাকে ওরা অতটা প্রেফার করে না। হয় তুর্কিশ, না হলে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ, না হলে আরবিক, জিনিসটা আসলে ওভারঅল আজারবাইজান আপনার কাছে কিরকম? এখানকার কালচার, মানুষ, খাবার দাবার। আর একটা জিনিস যেটা সব থেকে মোস্ট অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে ট্যুরিজম। যে ওখানে যেহেতু জানি বাকু ক্যাপিটাল, আর খুব অ্যাট্রাকটিভ একটা জায়গা। তো ওখানে ঘোরাফেরা, চলাফেরা, এগুলো কিরকম লাগে আপনার কাছে বেসিক্যালি? আসলে এদের হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স অনেক অনেক হিস্ট্রিক্যাল এরিয়া আছে বাকুর ভিতরে, বাকুর বাইরে, আশেপাশে দেখার মতো অনেক জায়গা আছে। প্রত্যেক মাসে বললে ভুল হবে, এক কথায় প্রত্যেক দিন প্রচুর পরিমাণে টুরিস্টরা আসে মিডিল ইস্ট থেকে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে এরা ঘুরতে আসে। আর এদের খাবারের কালচার হচ্ছে, আমাদের সবই এখানে পাওয়া যায়, নিজের মতো করে খেতে হয় আর কি। আর হালাল খাবারটা অ্যাভেলেবল, সব জায়গায় হালাল খাবার পাওয়া যায়, খাবারে কোনো সমস্যা নাই। না, আর মুসলিম হওয়ার কারণে এরা হালালটা খুব প্রিফার করে, এবং হালাল খাবারটা সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবল। হুম। আর আজারবাইজানিরা লোক হিসাবে এরা অনেকটা লাজুক, এরা সহজেই ইন্টারন্যাশনালদের সাথে মানে খুব ফ্রেন্ডলি হুম। মিশে যায় না, কিন্তু বিহেভিয়ার এরা খুব ফ্রেন্ডলি করে ওভারঅল। আর এদের যে আবহাওয়া, হুম। এদের থ্যাংক আবহাওয়া ইউ। আর ভৌগোলিক কারণে এদের এখানে শীতটা বেশি, আমাদের দেশের মতো নয়, কিন্তু সহনীয়, রাশিয়ার হুম, মতো এত কঠিন আবহাওয়া না। এটা মিক্স মিক্স একটা ওয়েদার, হুম। ঠান্ডা গরম মোটামুটি সবকিছুই ম্যানেজেবল। হ্যাঁ, ইম্পর্টেন্ট যে জিনিসটা নিয়ে ডিসকাশন করা আমার মনে হয় জরুরি, সেটা হচ্ছে যে লিভিং এক্সপেন্স। যেহেতু স্কলারশিপ আমাদের মোটামুটি একটা হ্যান্ড অ্যামাউন্টে দিতেছে, 800 মানা যা কিনা আজারবাইজানি মানা, যেটা বাংলা টাকায় অলমোস্ট 56-57 হাজার টাকা আসে। তো এই কস্ট দিয়ে বাকুর মতো এক্সপেন্সিভ সিটিতে কি আহ, এটা কি বলবো আমি, যে সার্ভাইভ করা না ভালোভাবেই থাকা খাওয়া, এটা বেয়ারেবল, এটা বের করা সম্ভব? আসলে একজন স্টুডেন্টের কাজ হচ্ছে পড়াশোনা করা। স্টাইপেন্ড হিসাবে সে যদি চিন্তা করে যে আমি স্টাইপেন্ডটা খরচ করে এখানে পড়াশোনা করব, তাহলে সে বাকুতে সুন্দরভাবেই
ইউনিভার্সিটির ডর্মে থেকে সে হুম। ভালোভাবে খাওয়া দাওয়া করে সুন্দর জীবনযাপন করে সে পড়াশোনা করে ভালোভাবে সার্টিফিকেট নিয়ে চলে যেতে পারবে। এখানে যেহেতু কাজের কোনো সুযোগ নাই, এখানে ব্যাচেলরদের জন্য ওয়ার্ক পারমিট টোটালি রেস্ট্রিক্টেড, কোনো ওয়ার্ক পারমিট দেয় না। জি। মাস্টার্সদের জন্য দেয়, কিন্তু এটা খুব ডিফিকাল্ট জব ম্যানেজ করা। তো কেউ যদি স্কলারশিপ রিসিপেন্ট হয় তাহলে তার অ্যান্ড জন্য লিমিটেড তো। জি, অনেক বাকু লিমিটেড। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে থাকলে সে কিছুটা সেভ করতে পারবে, কিন্তু যদি বাকু স্টেট বা আদা ইউনিভার্সিটি অথবা সেন্ট্রালে যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে যদি থাকে, তাহলে তার ডর্ম কস্টটা একটু, লিভিং কস্টটা একটু বেশি পড়বে, কিন্তু সে যদি বাসায় টাকা পাঠাতে পারবে না এটা আর কি, কিন্তু সে ভালোভাবে থেকে খেয়ে ভালোভাবে পড়াশোনা করে ভালো কাপড় পরে হুম। জীবনযাপন করতে পারবে আর কি। তাহলে এখন ভাইয়া সেলফ ফান্ডেডে পড়তে চায়, ওদের ক্ষেত্রে তো আহ, এই যে আচরণ আছে এটা তো ফিক্সড আসবে না, কারণ আমাদের তো এটা গভর্নমেন্ট প্রোভাইড করে। তাহলে সেই ক্ষেত্রে কি হুম বাদে মোস্ট অফ দ্য মানুষের তো এটাই টার্গেট থাকে সেন্ট্রালে পড়ার। একবার সেন্ট্রালে তারা থাকতে চায়, বাকু স্টেট ইউনিভার্সিটি যেটা mention করলেন। তাহলে সেখানে তো অবশ্যই এটা এক্সপেরিয়েন্সটা বের করা কি পসিবল হবে? টিউশন ফি প্লাস, যেহেতু ব্যাচেলার্স এ আপনার হলো কাজ করার পারমিশন নেই, তাহলে সেই ক্ষেত্রে কি এটা পসিবল কি সেলফ ফান্ডেড লেখাপড়া করা? সেফ ফান্ডে আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলি, সেটা হচ্ছে কেউ যদি বাংলাদেশে প্রাইভেট কোনো ভালো ইউনিভার্সিটিতে, আপনি যদি ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি অথবা নর্থ সাউথ ইউনিভার্সিটির বেয়ারের সাথে তুলনা করেন, সেইখান সেই তুলনায় এখানে খরচটা অলমোস্ট সেম অথবা কম পড়বে। আই হোপ সো। আর সেন্ট্রালে থাকতে হুম। গেলে ইউনিভার্সিটি যে খুব ভালো কিছু দেয় সেটা না, ইউনিভার্সিটি একটা ফ্যাক্ট, কিন্তু স্কিল ডেভেলপ করতে না পারলে আপনি যেখানেই পড়াশোনা করেন, ন্যাকশিবানেই করেন, বাকু স্টেটেই করেন, আর বাকু ইঞ্জিনিয়ারিংয়েই করেন, আপনি যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, সেটা আপনি হুম। যেখানেই থাকেন। আমার এখানে একটা ছেলে আছে, আমি দেখেছি, নেপালের। সে ব্যাচেলার, তার এখনো শেষ হয়নি, সে অলরেডি গুগলে জব করতেছে। অথচ তার ব্যাচের স্টুডেন্টরাই অনেকেই হুম। ইন্টার্নশিপই পাচ্ছে না। তো এটা যে যেভাবে নিজেকে তৈরি করতে পারে, আপনি যদি স্কিলফুল হন জি, বা জি। নিজেকে স্কিল করতে পারেন, আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকে ভালো করতে পারবেন। আর তুলনামূলক বাকু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং ন্যাকশিভেন ইউনিভার্সিটি, এখানে একটু ইয়ে আপনার হচ্ছে টিউশন ফিটা একটু কম। এখানে টিউশন ফিটা একটু কম, একটু এফোর্ডেবল। জি। আর বাকু হায়ার স্কুল বা হুম, বাকু হুম। স্টেট ইউনিভার্সিটি, অ্যাফোর্ডেবল। এগুলো তো সেন্ট্রালে সবকিছুর দাম একটু বেশি থাকে। লিভিং এটা কস্ট এটা তো অনেক বেশি। ডিপেন্ডস করে। ইভেন আর ভাই একজন আমাদের স্টুডেন্ট সে সময় শেষ বাইরে হয়ে যাচ্ছে, এসে আপনার একটা কিভাবে লাইফ লিড করবে সেলফ ফান্ডে এসে, এটা তার নিজের উপর নির্ভর করে যে সে হুম, কতটুক এক্সপেন্সের উপর তাকে এ, তার এরিয়া সে বজায় রাখবে। সে যদি এক্সপেন্স বেশি করে বেশি করতে পারবে, যদি কম করে তো অনেক কমেও এখানে করা যায়। আমাদের পাকিস্তানি অনেক বন্ধু আছে যারা এখানে এসে অনেক কমে লাইফ লিড করতেছে। সেটা মানে মানি ম্যানেজমেন্ট তার জানতে হবে, জি। যে যার মানি ভাইয়া ম্যানেজমেন্ট ভালো সে অল্পতেই পেরে যাবে। এখান থেকে ভাইয়া সময় শেষ হয়ে যাচ্ছে, সময় সংক্ষিপ্ত তো। আমি একটা লাস্ট আপনার কাছে জানতে চাইবো যে এখান থেকে পড়াশোনা করে, যেহেতু স্কলারশিপে আমরা আছি, আমরা দেশের বাইরে, ফিউচারে হয়তো ইউরোপ সেন্ট্রিক বা ইউএস সেন্ট্রিক কোনো জায়গায় আমরা মুভ করি, কারণ ম্যাক্সিমাম যারা দেশের বাইরে পড়াশোনা করে ওরা দেশে সেটেল হওয়ার চিন্তা ভাবনা রাখেন। সেই ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স কিরকম, যে এখান থেকে যদি কেউ চায় যে আমি ইউরোপ যাব বা আমি ইউএস ইউকে এরকম দেশগুলোতে সেটেল হওয়ার তার যদি প্ল্যান থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার মনে হয় বাকু বলি বা ইন্টার আজারবাইজান বললে ভুল না, ইন্টার আজারবাইজানের যে কোনো ইউনিভার্সিটি থেকে একটা ভালো ডিগ্রি নিয়ে ভালো স্কিলফুল একটা প্রফেশনে গিয়ে এখান থেকে কি ভালো জায়গায় যাওয়া সম্ভব কিনা? আসলে কি, ভালো জায়গায় যেতে হলে মানে একটা প্রবাদ আছে আমাদের ভাষায়, আগে দর্শনধারী পরে গুণ বিচারী।
এটা সেন্ট্রাল এশিয়ার একটা ইস্টার্ন এশিয়ার, সরি ইস্টার্ন ইউরোপের একটা দেশ। ইউরোপে এই দেশের সার্টিফিকেটটা ভালোই মূল্যায়ন করে আমি যেটা দেখলাম। কারণ আমি নিজে কিছুদিন আগে, জি কিছুদিন আগে বলে বলে 6 মাস আগে আমি আবেদন করেছিলাম গলফ কান্ট্রিতে, এবং সেখান থেকে আমার কলও এসেছিল। কল এসেছিল, কিন্তু আমার সার্টিফিকেট আসতে হুম, আরো 6 মাস সময় লাগবে, এই জন্য তারা আমাকে আর অ্যালাউ করে নাই। তারা বলছে যে আমাকে মেইন সার্টিফিকেট নিয়ে তারপর মুভ হুম, করতে হবে, মেইন সার্টিফিকেট দিলে তারপরে তারা আমাকে ইন করাতে পারবে। আর ইস্টার্ন ইউরোপের দেশ হিসেবে ইউরোপ হুম, কান্ট্রিগুলোতে এদের সার্টিফিকেটটা ভালোই মূল্যায়ন করে। সেজন্য আগে রেজাল্টটা ভালো হওয়া জরুরি, ঠিক। রেজাল্টটা ভালো হতে হবে, স্কিল থাকতে হবে। স্কিল না থাকলে আপনাকে কোথাও কেউ মূল্যায়ন করবে না। আপনাকে স্কিলের প্রমাণ দিতে হবে যে আমি কাজ জানি। তাহলে পড়াশোনা শেষে আপনি এখান থেকে, যার ইচ্ছা থাকে, যারা আবেদন করতে থাকে তাদের হয়ে যায়। এখানে থাকা অবস্থায় স্কলারশিপ হোল্ডার আমাদেরই ব্যাচের একজন 24-25-এর, আপনি চিনে থাকবেন, আহ, নাফিসা। নাফিসার জার্মানিতে আবার হয়ে গেছে ভিসা, সে জার্মানিতে জি চলে গেছে, বাকু স্টেট ইউনিভার্সিটিতে ছিল। যার যেমন জি এক হচ্ছে ভাগ্য, দুই হচ্ছে যে যতটুক ট্রাই করে, যার যতটুক স্কিল আছে, যার যতটুক যোগ্যতা আছে, সে সেইভাবে পেরে যাবে। কেউ যদি এসে বসে শুধু চিন্তা করে যে আমি পড়াশোনা করে সার্টিফিকেটটা নিয়ে চলে যাব, সেটা হবে। আর যদি যে যেমন খুঁজতে থাকে সে সেরকম পেয়ে যায়। এটা হচ্ছে আসল কথা। আপনি আজারবাইজানে থাকা, পড়াশোনা, ইউনিভার্সিটি, আমাদের স্কলারশিপ যেটা হায়দার আলী গ্র্যান্ট, অ্যান্ড ওভারঅল আপনি সব মিলে কিভাবে স্কোরিং করবেন, 10 দেবেন? আর আপনার জন্য কি স্কলারশিপ কিনা, কি আপনি অন্য জনকে রেকমেন্ড করবেন না এই স্কলারশিপের আন্ডারে আসো, বা সেলফ ফান্ডেডেও? আমি এখানে রিকমেন্ড করব, কেউ যদি সেলফ ফান্ডে বাংলাদেশে পড়াশোনা করতে চায় কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে, তাহলে সে যেন বাংলাদেশে না পড়ে এখানে আসে। কারণ বাংলাদেশে ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আহ, বেশ একটু জি। খরচ হয়। সে খরচে সে এখান থেকে ভালোভাবে পড়ে শুনে সুন্দর একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি নিয়ে চলে যেতে পারবে। হুম। আর যদি বাংলাদেশে সে প্রাইভেটে পড়তে চায়, তাহলে যেন সে ভালো জায়গায় পড়ে হুম। এবং স্কিল শিখে। সে আজারবাইজানে এসে পড়াশোনা করলো, ঠিক আছে, কিন্তু সে স্কিল শিখলো না। সে রোবোটিক ইঞ্জিনিয়ারিং পড়লো অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লো, সে ল্যাবের কিছুই জানে না, স্কিলফুল। তাহলে জি। তাকে কোথাও মূল্যায়ন করা হবে না। জি অবশ্যই। কারো তাহলে টেন্ডেন্সি যদি ভাইয়া, থাকে যে আমি স্কিল আমাদের ডেভেলপ করব। সময় শেষ। আর হুম, হুম, होइन अमेरिकाको नम्बर दिएको मैले कहाँ জি थाहा ভাইया, कस्तो आफ्नो কিছু नम्बर दिन्छ त रियल आएर अमेरिका नम्बर दिएको थिएँ नि त मलाई के थाहा त्यो को मान्छेको पछि गएर चिनेको नि त স্কিল স্কিলফুল হওয়া লাগবে, আর নিজেকে আগে এইম থাকা লাগবে যে আমি দেশে সেট হব না দেশের বাইরে সেট হব। আমাদের দেশে এখন প্রাইভেট থেকেও অনেক ভালো ভালো ছেলেরা বের হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে ভালো ভালো জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে এখন স্কলারশিপে যাচ্ছে, পড়তেছে, তারা সেট হচ্ছে। এখন এটা নিজেকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করব, আর সেই সিদ্ধান্তের উপরে তাকে স্কিলফুল হতে হবে, সে যে সাবজেক্টেই পড়াশোনা করুক। জি। म अहिले फेरि छु अहिले সেই স্কিল रिमोट অর্জন एक्जाम করতে मैले হবে, আর সেজন্য তাহলে ভাই আমাদের আমি মিটিং রিকমেন্ড এর করবো এই সময়টা শেষ জন্য হয়ে যে গেছে। স্কলারশিপ হোক আর সেলফ। হুম। হুম। 2 घन्टा फरक हो क्या यहाँ यहाँ हेर त्यहाँको दुई আমি জি घन्टा রিকমেন্ড অবশ্যই। हो করবো ভাইয়া, স্কলারশিপ মিটিং হলে এর তো অনেক সময়টা ভালো। শেষ হয়ে গেছে, আর না তাহলে হলে সেলফ ফান্ডে বিকেলে কেউ যদি চায় যে আমি এখান থেকে বিদেশে পাড়ি দিব, আমি হুম, অন্য দেশে চলে যাব এখান থেকে পড়াশোনা করে, সেটাও সম্ভব, সেটাও ভালো। কিন্তু মানে আসলাম আর এখানে কিছুদিন জি পড়লাম, তারপর একটু কাজ খুঁজলাম, তারপরে অন্য দেশে যাব, এটা এটা করলে এটা আমাদের দেশের বদনাম হয়ে যায়। আসলে এদেশ কাজ করার জায়গা না, এদেশ পড়াশোনা করার জায়গা। হুম, এরা কাজ দেয় না, এরা এরা ফরেনদের কাজ দেয় না। জি জি অবশ্যই। হ্যাঁ, এটাই আসলে রিয়ালিটি। হ্যাঁ, তাহলে ভাইয়া, একটু আগে আমি একটা নোটিফিকেশন দেখতে পেলাম যে আমাদের স্কলারশিপের এবছর অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা দেখছি এপ্রিলের মাত্র। 16 তারিখ পর্যন্ত চলবে। फेरि काम তো गरेर আশা করি বাংলাদেশ থেকে আমাদের মতো আরো স্টুডেন্ট আসবে ইনশাল্লাহ। আর আপনারা যেহেতু এবছর গ্র্যাজুয়েট হচ্ছেন, তো छ পরবর্তীতে काम আমরা गरिरहेको যারা थिएँ त থাকবো, मोटन ओल्डमा हेरेर আমরা जिमेलमा भेटाइहाल्छ কমিউনিকেটেড कसैले থাকবো प्राइभेट गरिदिएर একসাথে। छुट्टी बेला काम त তো गरिरहेको থ্যাংক ইউ সো टाइम মাচ हेर ফর জয়নিং। আপনার টাইম हामी দেওয়ার জন্য चार অনেক छ ধন্যবাদ। छ আর
লাস্ট কি একটা हामी জিনিস ভাইয়া, सञ्चारलाई आएको সেটা के अरे হচ্ছে নতুন যারা ए तू অ্যাপ্লিকেন্ট वाला तू तो তাদের काम জন্য गरी আপনি है কি तो বলবেন? যারা নতুন অ্যাপ্লিকেন্ট আছে আমি তাদের জন্য বলবো হচ্ছে প্রথমে নতুনদের ট্রাই করা উচিত স্কলারশিপে 100%। কারণ হচ্ছে স্কলারশিপটা এখানে খুব বেশি কঠিন না, যদি একটু পড়াশোনা করে তারা ভাইভাতে অ্যাটেন্ড করে আর সমস্ত কাগজপত্রগুলো ঠিকঠাক রাখে, সত্যায়িত রাখা, তারপরে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, এই জিনিসগুলো একটু ঠিকঠাক রাখলে আহ, আর ভাইভাতে একটু ভালোভাবে কথা, ইংলিশে একটু কথা বলতে পারলে, আর সব থেকে ভালো হয় আইএলসটা করে আসতে পারলে। আইএলস করলে অনেক ইউনিভার্সিটি তাদেরকে আবার ইয়ে করে না, ফাউন্ডেশনে দেয় না, সরাসরি কোর্সে ইন করায় দেয়। তো এটা একটা ভালো যে দিক। আইএলস এ মিনিমাম আমাদের এদের ইউনিভার্সিটিও স্কোর আছে সেম। মিনিমাম 6.5। আর আইএলস থাকাটা ভালো, আইএলস থাকলে সে এখান থেকে এটা এটা ভালো, এটা ভালো দিকে নেয় এটা। মানে স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়, যাদের আইএলস থাকে তাদেরকে প্রেফার করে বেশি। হুম। তো নতুনদের ক্ষেত্রে আমি জি। সবসময় ওয়েলকাম জানাবো, এবং তারা ডকুমেন্টেশন ঠিকঠাক রেখে আর উম, অভিজ্ঞতার সাথে ভিডিও ইন্টারভিউটা যদি দক্ষতার সাথে তারা দিতে পারে, তাহলে আশা করি স্কলারশিপ অনেকেরই হবে। কারণ আমাদের দেশ থেকে লাস্ট ইয়ারে আমাদের আসার পরে আর আসে নাই, আমাদের আসার পরে আর স্কলারশিপ হোল্ডার আসে নাই। একটা ছেলে আসছে চিটাগাংয়ের। জি জি, তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল হ্যাঁ হ্যাঁ। লাস্টে। সো এখানে ইমন। অপার সুযোগ আছে, আর কেউ যদি চায় যে আমি সেলফ ফান্ডে ফান্ডে আসবো, সেও আসতে পারবে। সেলফ ফান্ডে আসলেও তাকে অবশ্যই ভাইবা ফেস করতে হবে, অবশ্যই তাকে আজ দিতে হবে। ডকুমেন্টেশন সবই হুম। সেম। আগে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে, আবেদন করে তারপরে যদি না হয় তারপরে সে চিন্তা করতে পারে যে আচ্ছা ঠিক আছে, স্কলারশিপে যেহেতু হলো না, আমি সেলফ ফান্ডে যাব। কিন্তু আমি প্রিফার করব সবসময় আগে স্কলারশিপের জন্য যেন আবেদন করে। কেউ যদি নতুন আসতে চায় আগে স্কলারশিপ আবেদন করবে, স্কলারশিপ রেজাল্ট দিবে, না হলে তারপরে সে সেলফ ফান্ডে আসতে পারে। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার টাইমের জন্য। এন্ড ইনশাল্লাহ এবছর আমরা আরো আমাদের বাংলাদেশি স্টুডেন্ট দেখতে পারবো, স্পেশালি আমার ইউনিভার্সিটিতে, যেহেতু আমি একাই গত অলমোস্ট 2 বছর হতে চললো আমি এখানে একাই আছি। তো ইচ্ছা আছে যে আমার সাথে আমার কোনো দেশীয় ভাই বা বোন যেই হোক সে আসে, আমরা একসাথে লেখাপড়া করি এখানে। দেন আমাদের একটা কমিউনিটি বিল্ড হোক আজারবাইজানে। তো ধন্যবাদ ভাইয়া আপনার সময় দেওয়ার জন্য। আর সামনে যেহেতু আপনার গ্রাজুয়েশন, তো আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। এন্ড ইনশাল্লাহ আমাদের সামনে দেখা হবে, আমরা যদি সম্ভব হয় একসাথে আবার যাত্রা করার সুযোগ পাবো শেষবারের মতো। তো অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও, আপনাদের দ্য লার্নার ক্যাফে এডুকেশন বাংলাদেশ, জি জি। আপনাদেরকেও অনেক ধন্যবাদ এই ধরনের একটা মিটিংয়ে উপস্থিত হতে পেরে। আমি আসলেই নিজেকে খুব ধন্য মনে করছি। হুম। আর আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশি স্টুডেন্টদেরকে জানিয়ে দিতে চাই, বিদেশের দ্বার এখনো আমাদের জন্য বিভিন্ন জায়গায় খোলা আছে। আর কেউ অবশ্যই। যদি আপনার স্কিল প্রমাণ করে এবং ভালোভাবে চেষ্টা করে, তাহলে সে স্কলারশিপ পেতে পারে। এখন স্কলারশিপের সিজন চলতেছে, ঠিক আছে? হুম। সো আপনারা যারাই আসবেন আগে স্কলারশিপের জন্য আবেদন করেন, তারপর না হলে তারপরে স্টাইপেন্ডে আসবেন। অসংখ্য ধন্যবাদ।